আমি অভ্রনীল, পুরো নাম অভ্রনীল ঘোষ চৌধুরী। মা ভালোবেসে রুদ্র বলে ডাকে। বয়স 18 বছর। এবং এটা আমার গল্প, বা বলা যেতে পারে আমার এবং আমার মায়ের গল্প। এটা একটা সত্যি ঘটনা, তাই আমি চাই যে আমার দর্শকরা পূর্ণ সত্যিটার সাথে পরিচিত হোক। আমার প্রতিটা অনুভূতি, আমার রস আস্বাদনের তৃপ্তি, সবটাই যাতে আমার দর্শকরা অনুভব করতে পারে। আমার মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার মায়ের নাম শ্রীমতী জয়শ্রী ঘোষ চৌধুরী, বয়স 38 বৎসর। গায়ের রং শ্যামলা, কিন্তু ভারী মিষ্টি চেহারা, এবং তার থেকেও বেশি মিষ্টি ওনার হাসিটা। মায়ের মনটা ভারী সরল, তবে বুদ্ধি তীক্ষ্ণ। কিন্তু যত বুদ্ধি সব বাইরের জগতের ক্ষেত্রে। আমার বেলায় মায়ের শুধু সরলতা আর ইমোশন কাজ করে। আমার বাবা অনির্বাণ ঘোষ চৌধুরী একজন লেক এজেন্ট এবং কিছু অন্যান্য ব্যবসা করে। মাও কর্মরত। সব মিলিয়ে সংসারে কোনো রকম কোনো অভাব নেই। আমি স্কুলে পড়ি, বর্তমানে ক্লাস 9। বাড়িতে আমরা 3 জন ও আমার ঠাকুমা থাকি। ঠাকুমার বয়স 80 বছর। উনি বেশিরভাগ সময় ওনার রুমেই থাকেন এবং ঈশ্বর আরাধনায় নিজেকে মগ্ন রাখেন। আমার মায়ের প্রতি কোনো রকম কোনো দৃষ্টি শুরুতে আমার ছিল না। ছোটবেলায় সব ছেলেরা যে চোখে নিজের মাকে দেখে, আমিও সেভাবেই দেখতাম। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য ছোটবেলার থেকেই ছিল, মোটামুটি 12 বছর বয়স থেকে, সেটা হচ্ছে নেক ফিহেস, বা মহিলাদের গলার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। আর আমার মায়ের প্রতি আমার সূত্রপাত ঘটে আমার এই ফিহেসের দ্বারা। আমি শুরুতে ফেটিশ কি জিনিস জানতাম না, শুধু দেখতাম যে মহিলাদের গলা দেখতে অথবা ছুঁতে আমার খুব ভালো লাগত। সে বয়সে মহিলা বলতে তো শুধুমাত্র স্কুলের শিক্ষিকারা। মায়ের দিকে শুরুতে সেই দৃষ্টি পড়েনি। তখন শুধু স্কুল শিক্ষিকাদের গলা নানা বাহানায় স্পর্শ করতাম এবং তাতেই তৃপ্তি পেতাম। আস্তে আস্তে বয়স বাড়ল। বয়সের সাথে সাথে আমার পিপাসাও বাড়ল। কিন্তু নেক ফেটিশটা বা মহিলা গলার প্রতি লোভটা কিন্তু আমার রয়ে গেল। যখন আমার বয়স 18, তখন হঠাৎ একদিন আমার দৃষ্টিতে মা ধরা দিল। তখন গরমের ছুটি চলছিল। আমি বাড়িতে, বাবা বাইরে কাজে গেছেন, ঠাকুমা নিজের রুমে নিজের মনে আছেন এবং মায়েরও কোনো কারণে অফিস ছুটি, তাই মা ও বাড়িতে। সেদিন অসম্ভব গরম পড়েছিল আর আমরা সবাই গরমে ঘেমে একাকার। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। আমার পিপাসা পাওয়াতে গেলাম রান্নাঘরে জল খেতে। রান্নাঘরে গিয়ে দেখি মা মাটিতে বসে সবজি কাটছে। রান্নার লোক সেদিন আসেনি। রান্নাঘরে ফ্যান না থাকার জন্য মায়ের একেবারে নাজেহাল অবস্থা। পুরো শরীর ঘামে একেবারে ভিজে গেছে। তখনও আমার মনে মায়ের প্রতি কোনো পাপ চিন্তা ছিল না। আমি নির্বিকার মনে জল খাবার জন্য মায়ের পেছনে রাখা শেলফ থেকে জালের বোতল নেবার জন্য মায়ের পাশ দিয়ে মায়ের পেছনে চলে গেলাম। জলের বোতল নিয়ে আমি জল খেতে খেতে সামনের দিকে, মানে মায়ের দিকে ঘুরলাম। মা আমার ঠিক সামনে বসে সবজি কাটছিল আর আমি একদম মায়ের পেছনে। আমাদের রান্নাঘরটা ছোট। মায়ের কাছাকাছি দাঁড়ানো সত্ত্বেও এর আগেই কোনোদিন কোনো পাপ চিন্তা আমার মনে আসেনি। কিন্তু সেদিন জল খেতে খেতে হঠাৎ কি মনে হলো, একবার নিচে মায়ের দিকে তাকালাম। দেখে আমি আর থাকতে পারলাম না, অনুভব করলাম আমার ওটা দাঁড়িয়ে পড়েছে। সেদিনই তখন জীবনে প্রথমবার আমার মনে আমার মাকে নিয়ে লোভ জন্মালো। আমি ভাবতে থাকলাম, আমি আমার স্কুল শিক্ষিকাদের ক্ষেত্রে যেরকম বাহানা দিয়ে ওনাদের স্পর্শ করতাম, সেরকম একটা বাহানা করতে থাকলাম মনে মনে। এক সময় আমি মাকে বলে উঠলাম, মা, মা বল কি হয়েছে? মা তোমার গলায় কি একটা আছে? মা আমার গলায়? আমার গলায় আবার কি থাকবে? না মা, তোমার গলায় কি একটা লেগে আছে। মা, কই, বলে মা নিজের হাত দিয়ে একটু নিজের গলাটা পরিষ্কার করার চেষ্টা করল। এদিকে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না। আমি বললাম, হয়নি মা, এখনো লেগে আছে। মা নিজের ঘামে ভেজা গলা আর ঘাড় হাত দিয়ে মুছতে মুছতে বলল, এখনো আছে? কি লেগে আছে রে? আমি দূর থেকে বুঝতে পারছি না। আমাকে তোমার গলার কাছে গিয়ে দেখতে হবে। মনে হয় পিঁপড়ে বা এমনি নোংরা। আমি তোমার গলার কাছে এসে দেখব মা, কি লেগে আছে। মা, আচ্ছা থাক লেগে। আমার গলায় কি লেগে আছে না আছে তোকে দেখতে হবে না। তুই পড়তে বসগে, যা। শুধু পড়ায় ফাঁকি দেয়া। সকাল থেকে তো পড়তেই বসলি না। আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল বুঝি। কিছু একটা করতে হবে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি পড়তে, কিন্তু তোমার গলায় ওটা লেগেই থাকবে? দেখতে কেমন একটা লাগছে। মা, কি এমন লেগে আছে রে? কি? এই বলে মা আবার নিজের দুহাত দিয়ে নিজের গলাটা ভালো করে ম্যাসেজ করার মতো ডোলে পরিষ্কার করার চেষ্টা করল।
আমি উহু এখনো লেগে আছে, যায়নি। আসলে তোমার গলাটা ঘামে ভিজে আছে তো তাই বোধহয় যাচ্ছে না। এদিকে আসলে মায়ের গলায় কিছু ছিলই না শুরু থেকে। মা তো আর সেটা জানত না, তাই মা আমার নাটক ও পাপ বুদ্ধিটাও বুঝতে পারছিল না। মা এবার খানিকটা বিরক্ত হয়েই বলল, দাঁড়া তো, আয়নায় গিয়ে দেখি। আমি ভাবলাম, যা সর্বনাশ! আয়নায় দেখলে তো মা বুঝে যাবে যে মায়ের গলাতে কিছু লেগে নেই আর আমার কার্যসিদ্ধি হবে না। সাথে সাথে আমি বলে উঠলাম, মা আমি তোমার গলাটা পরিষ্কার করে দেব। তুমি আবার কেন উঠবে মা? আচ্ছা ঠিক আছে দে, কিন্তু তাড়াতাড়ি করে পড়তে যা, কোনোরকম কোনো ফাঁকিবাজি না। আমি তো এই কথা শুনে মহা আনন্দে মনে মনে লাফাচ্ছি। আমি মায়ের একেবারে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। বললাম, দেখি মা, একটু গলাটা উঁচু করো, মানে একটু উপর দিকে তাকাও। মা আমার কথা মতন একটু মাথা উঁচু করল। আমার সামনে আমার মা তার গলাটা সমর্পণ করে দিল, ঠিক যেন একটি হরিণ নিজেকে একটি ক্ষুধার্ত সিংহের সামনে সমর্পণ করে দিচ্ছে। মায়ের গলায় কোনো তিল নেই, তবে দেখলাম মায়ের ডান ঘাড়ে একটা ছোট্ট বাদামি তিল আছে। গলার মাঝখান দিয়ে দুটো রেখা চলে গেছে পাশাপাশি, মানে দুটো গলার ভাঁজ আর কি। আমি কাপা কাপা হাতে মায়ের গলা স্পর্শ করলাম। প্রথমে আস্তে করে। ছুতেই অনুভব হলো যে মায়ের গলাটা কি নরম ও চামড়াটা কি মসৃণ। আমি আর থাকতে পারলাম না, আমার পুরো ডান হাত দিয়ে মায়ের গলাতে বোলাতে লাগলাম। এই সব কিছু কয়েক মিনিটের মধ্যে ঘটে গেল। মা বলল, কি রে হয়েছে? আমি, মা আরেকটু মাথাটা উঁচু করো, তোমার গলার ভাঁজে আটকে গেছে। গলাটা পুরো স্ট্রেচ না হলে পরিষ্কার হচ্ছে না। এই শুনে মা নিজের মাথাটাকে আরও পেছন দিকে করার চেষ্টা করল। আমি মায়ের থুতনি ধরে আরেকটু উপর দিকে করে দিলাম, যাতে মায়ের গলাটা পুরোপুরি আমার সামনে মেলা থাকে। আমি তাকিয়ে একবার দেখে নিলাম যে মায়ের দৃষ্টি ওপরে ছাদের দিকে, মানে আমি সামনে। মায়ের গলা নিয়ে কি করছি মা দেখতে পারবে না। আমি বললাম, মা আমি একটু তোমার গলার কাছে এসে ফু দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? মা, আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, আমার অনেক কাজ পড়ে আছে। আমি, হ্যাঁ মা বলে একেবারে মায়ের গলার কাছে নিজের ঠোঁট নিয়ে গেলাম আর মৃদু ফু দিতে থাকলাম মায়ের সারা গলায়। একসময় থাকতে না পেরে মায়ের গলার একদম মাঝখানে একটা হালকা হামি দিয়ে ফেললাম। তারপর ভয় ভয় মায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার যে মা কিছু টের পেল কিনা। মা আমি কি করছি দেখতে না পেলেও আমার স্পর্শ তো অনুভব করতেই পারছিল। আমার ভয় হচ্ছিল যে মা নিজের গলায় আমার স্পর্শ অনুভব করে ফেলল কিনা, আমার হাতের স্পর্শ আর ঠোঁটের স্পর্শের মধ্যে তফাৎ ধরে ফেলল কিনা। কিন্তু দেখলাম যে না, মা কিছু বুঝতে পারেনি। আমারও সাহস বেড়ে গেল। মা হঠাৎ নিজের দুহাত দিয়ে আমাকে এক ঝাটকা দিয়ে দূরে ফেলে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে আমি পেছনে হেলে বসে পড়লাম ও নিজের সম্বিত ফিরে পেলাম। মায়ের দিকে তাকিয়ে দেখি মা গম্ভীর হয়ে নিজের আঁচল ঠিক করছে আর এক হাতে সবজি তুলছে। মা সঙ্গে সঙ্গে একটা হাত দিয়ে নিজের আঁচল নিয়ে নিজের গলাকে ভালো করে মুছে নিল। আমি খানিকটা ভয় পেয়ে বললাম, মা কি হলো? মা, কি হবে আবার? তুই পড়তে যা। আমি, না মানে তোমার গলা পরিষ্কার করছিলাম, তুমি হঠাৎ ধাক্কা দিলে। মা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল, তোর পড়ায় ফাঁকি দেয়ার বাহানা কি আমি বুঝি না মনে করেছিস? সকাল থেকে এক লাইনও পারিসনি, যা পড়তে বস। আমি, কিন্তু তোমার গলাতে তো এখনো একটু লেগে আছে। মা, লেগে থাক আমার গলাতে যা খুশি, তোকে আমার গলার দিকে খেয়াল রাখতে হবে না। আমি একটু পরে স্নান করতে যাব, তখন এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। আমি একটু মনে মনে ভয় পেলাম। তাহলে কি মা বুঝে গেল আমার মনের পাপ? এই ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে মুখ নিচু করে চলে যেতে লাগলাম। তক্ষুনি মা আমার পেছন থেকে মিষ্টি গলায় বলে উঠল, কষ্ট পাস নে বাবা, আমি তো তোর ভালো জন্যই বলি। আমি বুঝি তোর বয়সে পড়তে ইচ্ছে না হওয়াটাই স্বাভাবিক, মন শুধু ফাঁকি দিতে চায়। কিন্তু বাবা, পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ অন্ধকার। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার অতীব সরল মা আমার মনের ভেতর কি পাপ চলছে তা একটুকুও বুঝতে পারেনি। আমি নিশ্চিন্ত হয়ে বললাম, মা সরি, তুমি চিন্তা করো না, আমি ভালো করে পড়াশোনা করব। আমার কথা শুনে মায়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল আর আমিও রান্নাঘর থেকে চলে গেলাম। অল্পটুকু স্বাদ পাওয়ার পর থেকে আমার মন পাপ চিন্তায় ভরে উঠল। যেই মহিলাকে আমি এতদিন শুধু মা হিসেবে পুজো করে এসেছি, সেই মহিলা, সেই নারী এখন আমার কাছে একটা তৃপ্তির দেহ মাত্র, যেটা দিয়ে আমার বাসনার পিপাসা তৃপ্ত মিটাতে পারব। আমার মন তৎপর হয়ে উঠল। মা শব্দটা আমার কাছে একটি দারুণ অনুভূতির শব্দ হয়ে উঠল। আমার হঠাৎ মায়ের বলা কথাটা মনে পড়ল, মা স্নান করতে যাবে।
হঠাৎ দেখি মা জল ভরা বালতি নিয়ে আমার রুমে এসে হাজির। বুঝলাম কাজের মাসি আসেনি, তাই মাকেই ঘর মুছতে হচ্ছে। মা বলল, এই যে, হয় ঘরের বাইরে যা, নয় খাটের উপর পা উঠিয়ে বস, ঘর মুছব। আর খবরদার বলে দিচ্ছি, যতক্ষণ না ঘর শুকোচ্ছে মাটিতে পা ফেলবি না, ঠিক আছে? আমি সজোরে মাথা নাড়িয়ে আমার সম্মতি জানালাম এবং তাড়াতাড়ি খাটে উঠে ইঙ্গিত দিলাম যে আমি রুমেই থাকছি। মা নিজের শাড়ির আঁচল কোমরে গুজে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের মতো ঘর মোছা শুরু করল। আমার খাটে সব সময় একটা পড়ার বই খোলাই থাকে, তখনও ছিল, আর ওটাই আমাকে তখন বাঁচালো, নয়তো আবার পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য মায়ের বকুনি খেতে হতো। আমি বইটা নিয়ে পড়ার ভান করতে লাগলাম। কয়েক সেকেন্ড পর একবার আর চোখে মায়ের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু ছানাবড়া হয়ে গেল। ঘরে ফ্যান চলা সত্ত্বেও মা তখনও ঘামছে। সারা শরীর ঘামে ভেজা। আমি লক্ষ্য করলাম ঘামের বিন্দুগুলো মায়ের কপাল থেকে আস্তে আস্তে নেমে যেতে থাকল। একটু পরেই মায়ের ঘর মোছা হয়ে যাবে আর মা ছাদে যাবে কাপড় মেলতে। আজকে ছুটির দিন, তাই নিশ্চয় মা প্রচুর কাপড় ধুয়েছে এবং তাই বেশ সময় লাগবে কাপড় মেলতে। ঠাকুমাকে নিয়ে চিন্তা নেই, উনি শুধুমাত্র সন্ধে বেলা একটু ঘর থেকে বেরোন। এই দুপুরের সময়টায় উনি নিজের ঘরেই থাকেন। আমি অপেক্ষা করতে থাকলাম কখন মা ছাদে যায়। এক সময় মা হাঁক পারল, রুদ্র, আমি ছাদে যাচ্ছি, ঘরের দিকে নজর রাখিস। ঠাকুমা কানে শোনে না, তাই ঘর ফাঁকা হলে কাউকে ঘরের খেয়াল রাখতে হয়। যাই হোক, আমি যেই সুযোগের অপেক্ষায় ছিলাম সেটা পেয়ে গেলাম। আমার পকেট স্ক্রুড্রাইভার আর পকেট হাতুড়ি নিয়ে আমি চললাম মায়ের বেডরুমের দিকে। মায়ের বাথরুমের দরজাটাকে দুপাশ থেকেই ভালো করে পর্যবেক্ষণ করলাম। প্রথমবারে কোনো ফুটো পেলাম না। মনটা একটু খারাপ হলো। এই ভারী কাঠের দরজায় তো আর এই পলকা দিয়ে এত কম সময়ে নতুন করে ফুটো করা যাবে না। কিন্তু আমি আবার বিশ্বাস নিয়ে খোঁজ শুরু করলাম। অবশেষে দেখলাম যে দরজার ভেতর দিক থেকে একটা ছিদ্র শুরু হয়েছে, কিন্তু সেটা এখনো এপার ওপার হয়নি। আমি সঙ্গে সঙ্গে আমার হাতিয়ার দিয়ে ফুটোটাকে বড় এবং সম্পূর্ণ করতে লেগে গেলাম। সফল হওয়ার পর ফুটো দিয়ে দেখলাম যে পুরো বাথরুমের ভেতরটাই পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। আমি মায়ের বেডরুম থেকে যাওয়ার আগে ফুটোটাকে সাময়িকভাবে একটা ছোট্ট কাঠের টুকরো দিয়ে বন্ধ করে আসলাম, যাতে মায়ের সন্দেহ না হয়। এরপর অপেক্ষা করতে থাকলাম কখন মা স্নানে যায়। এক সময় মা ছাদ থেকে আসলো এবং আমি স্নানে গেলাম বলে সোজা বেডরুমে চলে গেল। মা নিজের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করতে যাচ্ছিল, তখন আমি বিপদ দেখে বলে উঠলাম, মা, রুমের দরজা বন্ধ করো না, যদি আমার কিছু লাগে। মা, আমাদের রুমে আবার তোর কি কাজ? আমি, না মানে, দরকার তো পড়তেই পারে। তোমার ও তো দরকার পড়তে পারে। হঠাৎ যদি কিছু লাগে তোমার, যেমন সাবান বা কিছু। কখন কি দরকার পড়ে কেউ বলতে পারে। বাথরুমের দরজা তো আর খোলা রাখতে বলছি না, রুমের দরজাটাকে খোলা রাখতে বলছি। আমি খানিকটা ঠাট্টা করে বললাম। মা, হ্যাঁ ঠিক আছে, তোকে ও তো পাকামো করতে হবে না। খোলা রাখছি রুম। বাড়ির দিকে খেয়াল রাখিস। আমি গেলাম স্নানে। আচ্ছা মা। মা বাথরুমে ঢোকার 2 সেকেন্ডের মধ্যে আমি মায়ের রুমে ঢুকে একেবারে বাথরুমের দরজার সামনে চলে গেলাম। স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে দরজার ফুটোটার থেকে কাঠের টুকরোটা বের করতে আমার বেশি সময় লাগল না। আমার সামনে তখন আমার যত্নে তৈরি করা দরজার বড় ফুটোটা খোলা। আমার মনে হচ্ছিল যেন স্বর্গের জানালা কেউ খুলে দিয়েছে আমার চোখের সামনে। নিজেকে সামলাতে না পেরে আমি আস্তে আস্তে নিজের চোখটা ফুটোর দিকে নিয়ে গেলাম। মনে নানান ভাবনা চলছে। আমার হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছিল যেন শরীরের বাইরে বেরিয়ে আসবে। এত জোরে বুকের শব্দ হচ্ছিল যে ভয় হচ্ছিল মা না শুনতে পেয়ে যায়। ভাবছিলাম যে আজকে আমি যেটা দেখব এটা পৃথিবীর যে কোনো ছেলের জন্য নিষিদ্ধ। আমি বুঝলাম মা এখুনি বেরোবে বাথরুম থেকে। আমি সাথে সাথে ফোনের রেকর্ডিং স্টপ করলাম। দরজার ফুটোটাকে আবার কাঠের টুকরো দিয়ে যত্নে বন্ধ করে দিলাম ছুট নিজের ঘরের দিকে। নিজের ঘরে পৌঁছানো মাত্র শুনতে পেলাম মা বাথরুমে থেকে বেরিয়ে এসেছে। মনে মনে হাঁফ ছেড়ে বাঁচলাম। আমার মনে তখন পরম আনন্দ, যেন বিশ্ব জয় করে এসেছি। আমার মন ব্যাকুল হয়ে উঠল মাকে পাওয়ার জন্য। মনে মনে প্ল্যান ভাবতে থাকলাম, কিন্তু কোনো প্ল্যান মাথায় আসছিল না। এদিকে মায়ের অফিস শুরু হয়ে গেল। মাকে একা পাওয়ার সুযোগ হচ্ছিল না। আমার মন তরপাতে থাকল। দিনের পর দিন আমি মন মরা হয়ে যেতে থাকলাম। পড়ায় মন বসছিল না। টিউশন টিচারের কাছ থেকে আমার নামে নালিশও আসে মায়ের কাছে। মা আমাকে নিয়ে একদিন বাবার সাথে সন্ধে বেলা বসে। জিজ্ঞেস করে কি হয়েছে আমার, বোঝায় ভালো করে পড়তে।
কিন্তু আমি কি আর আসল কারণটা বলতে পারি, তাই চুপ করে বাবা মায়ের কথা শুনি এবং হজম করি। এভাবে বেশ কিছু দিন কেটে যায়, আমার মানসিক ও শারীরিক পরিস্থিতির উন্নতি হয় না। মা বাবাও হাল ছেড়ে দেয়, বোধহয় ভেবেছিল যে স্কুল খুললে রুটিন চলা শুরু হবে, তখন সব ঠিক হয়ে যাবে আমার। কিন্তু একমাত্র আমিই জানি আমার কিসে উন্নতি হবে। এভাবে প্রায় এক যায়। আমি আমার 15তম জন্মদিন পার করি। আমি আর নিজেকে শান্ত রাখতে পারতাম না। মাকে ধরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের গলায় কামড়ে দিলাম। অমনি মা আমাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, শর্ত রুদ্র, বেয়াদব কথাকার, আজকাল একটু বেশিই গায়ে পড়ছিস। আমার এসব ভালো লাগে না। গরমের মধ্যে গা ঘেঁষাঘেঁষি। আগে তো এরম করতিস না তুই। আমি কি যে বলো মা। কেন, আমি তো তোমাকে আদর করে আগেও ধরতাম। মাসে যাই হোক, হেফতে ওই হিন্দি আর ইংরেজি সিরিয়াল সিনেমা দেখে তোর এইসব ভীমরতি চেপেছে। আমাদের বাঙালিদের মধ্যে ছেলেরা বড় হয়ে গেলে মায়ের থেকে দূরে দূরে থাকে, এরম গা ঘেঁষাঘেঁষি করে না। আর তুই তো একটু বেশিই করিস। ধরার পর কি আমার গলায় ঘাড়ে কামড়ে দিস? এতে পরে আমার ব্যথা করে। দুবার তো দেখেছি কালসিটে পড়ে গেছে। এটা কি তোর নতুন কোনো দুষ্টুমি শুরু হয়েছে নাকি আমার উপর রাগ করে আমার বকুনির প্রতিশোধ নিস তুই? আমি তো মায়ের কথা শুনে পাথরের মতন দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম যে মা তবে আমার মায়ের গলায় হামি দেয়া কামড়ানোটা টের পেয়েছে প্রতিবার। আর সেটাই তো স্বাভাবিক। আমিই বোকা, পাপের চোটে গানশূন্যর মতো ওভারকনফিডেন্ট হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। এখন কি হবে? আবার ভাবলাম মা টের পেয়েছে ঠিকই, কিন্তু তার ছেলের আসল মতলবটা এখনো বুঝতে পারেনি। এটা ভাবামাত্র আমার মনে একটু সাহস আসলো। আমি বললাম, কি যে বলো মা তুমি। এটাতে আমার আবার কি দুষ্টুমি? আমার সব বাঙালি বন্ধুরাও তো তাদের মাকে ভালোবেসে এভাবে ধরে। মা এবার একটু বিরক্ত হয়, বলল, সে কে কি করছে সেটা আমি জানি না। আমার এটা পছন্দ না, তাই তুই এটা করবি না, ব্যাস। বোঝা গেল। আমি মাথা নেড়ে আমার সম্মতি জানালাম। মা, আর বন্ধুদের থেকে এই সমস্ত বদ অভ্যেস না শিখে ভালো কিছুও তো শিখতে পারিস নাকি? আমি বুঝলাম কথা লাভ নেই। ব্যাপারটা খুব সিরিয়াস দিকে যায়নি, তাই এখানেই ইতি করতে হবে। আমি তাই আবার ঘাড় নিলে বললাম, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি তোমার কথা মতোই চলব। মা এটা শুনে নিজের রুমে চলে গেল, আর আমিও আমার রুমে হাত দিয়ে কাজ সেরে নিলাম। এর মধ্যে আবার একদিন মা ছুটি পেল এবং বাড়িতেই ছিল। বাবা ভাগ্যবশত কাজে বাইরে। আমার মনের শয়তান জেগে উঠল। মনে মনে ভাবলাম, আজকে যে করেই হোক মাকে পেতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে আর মা নিজের ঘরে দুপুরের ঘুম দিতে চলে গেলাম। বিছানায় শুয়ে থাকলাম ঠিকই, কিন্তু ঘুম আর আসছে না। মায়ের ঘরে পৌঁছে আমি আস্তে করে বেডরুমের দরজা ফাঁক করে মায়ের রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা বিছানার একদম একধারে এসে দরজার দিকে পাশ ফিরে শুয়ে আছে। আমিও এবার নিশ্চিন্ত হয়ে মায়ের পাশে খাটের উপর বসলাম। মা বা দিকে কাত হয়ে শুয়েছিল। আমি এবার সাহস করে মায়ের গলার একদম কাছে চলে গেলাম। কিন্তু বিপদ ঘটল তারপরেই। মায়ের ঘুম সাথে সাথে ভেঙে গেল, আর মা আমাকে ধাক্কা মেরে ফেলে বিছানায় উঠে বসল। মা, কি রে বাবা, তুই কি করছিলিস আমার কাছে এসে? আমি আমতা করতে করতে বললাম, কই মা, কিছু না তো। মা একটু রেগে গিয়ে বলল, কিছু না তো মানে? রুদ্র, দেখ, ভালো চাস তো সত্যি কথা বল। কি করছিলি তুই আমার এত কাছে এসে? আমি কোথায় মা? না না, আমি কোথায় তোমার কাছে ছিলাম? আমি তো তোমার পাশে খাটে বসেছিলাম। আমার আসলে ঘুম আসছিল না, তাই তোমার সাথে গল্প করতে এসেছিলাম। এসে দেখি তুমি ঘুমোচ্ছ, তাই তোমার কাছে বিছানায় সবে একটু বসেছিলাম। ভাবলাম যদি তুমি একটু জেগে থাকো তাহলে আমার সাড়া পেয়ে উঠবে। কিন্তু আমার এত সুন্দর মসৃণ বানানো গল্প মায়ের একটুকুও বিশ্বাস হল না। মা জোরে বলে উঠল, মিথ্যে কথা বলিস না। তোর গরম নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করেছি। বল, কি করছিলি তুই? আমি বললাম, মা, আমি তোমার কাছে কিছু লুকোবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি না কেন আমার তোমার প্রতি একটা অদ্ভুত আসক্তি আছে। আমার কথা তখনও শেষও হয়নি, মা আমার গালে সপাটে এক থাপ্পড় মারল। আমি প্রায় মাথা ঘুরে বিছানায় লুটিয়ে পড়লাম। মা, তোর লজ্জা করছে না রুদ্র তোর মাকে এগুলো কথা বলতে? আমি তোর মা। তোকে জন্ম দিয়েছি। মা মানে বুঝিস জানোয়ার? হায় ভগবান, এগুলো কথা তো আমি তোর বাবাকেও বলতে পারবো না। তোর বাবা তো আর তোকে মারতে পারবে না, নিজেই হয়তো মরে যাবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তোমাকে না পেলে আমার জীবন বৃথা।
আমি জানি না কেন সব সময় শুধু তোমার কামনা আমার মন জুড়ে থাকে। আমার পড়ায় মন বসছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, এমনকি আমার শরীর ভালো নেই। তুমি তো সবই জানো মা। বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোমাকে পাওয়ার ইচ্ছেটাকে মন থেকে বের করতে পারিনি। আমি সাইকিয়াট্রিস্টের কাছেও গিয়েছি, কিন্তু তাদের কাছেও এর কোনো ট্রিটমেন্ট নেই। আমার অন্য কোনো মেয়েকে দেখলে এমন অনুভূতি হয় না যেমন তোমাকে দেখলে হয়। আমি কি করব বলো মা? মা ইস, থাম রুদ্র থাম। দোহাই তোকে, তুই চুপ কর। আমার কান আর নিতে পারছে না। আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকলাম। খানিকক্ষণ পর মাকে একটু শান্ত দেখলাম। বলল, রুদ্র বাবা শোনো, এটা হয়তো একটা বয়সের প্রবলেম। তুই চেষ্টা কর, দেখবি সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আমি সাহস করে বললাম, না মা, আমার তোমার প্রতি বাসনা ততদিন কমবে না যতদিন না আমি তোমাকে পুরোপুরিভাবে পাব। মা, তুই একটু বড় হয় যা, তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। কেন এই বুড়ি মায়ের পেছনে পড়েছিস বাবা? আমার মনে হলো এইবার বোধহয় মায়ের মাতিসুল ভাব জেগে উঠেছে। যেটা চায় যে তার সন্তান সব সময় সুখে থাকে, ভালো থাক। আমি ভাবলাম আমাকে মায়ের এই মনের ভাবকে কাজে লাগাতেই হবে। এই আমার অন্তিম সুযোগ। আমি সাথে সাথে মায়ের পা ধরে বললাম, মা আমাকে একবার তোমার সাথে দাও। আমার আর এই জ্বালা সহ্য হচ্ছে না মা। মা প্লিজ। মা অল্প অল্প কাঁদতে কাঁদতে বলল, বাবা এ হয় না। আমি তোর জন্মদাত্রী মা। তুই এখন ছোট, তাই তুই কি চাইছিস সেটা বুঝতে পারছিস না। এটা হয় না বাবা, প্লিজ বোঝ। আমি খেয়াল করলাম যে মায়ের মুখে আর রাগের কোনো চিহ্ন নেই। মা পুরো ইমোশনাল হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, এখনই খেলতে হবে। আমি সোজা হয়ে বসে আমার দুহাত দিয়ে মায়ের দুকাত ধরে ফেললাম আর মায়ের একদম কাছে চলে গিয়ে বললাম, মা প্লিজ একবার দাও। সব ঠিক হয়ে যাবে, প্রমিস। আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না। কোনো দিন কোনো কারো সাথে দুষ্টুমি করব না, ভালো করে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব। প্লিজ মা, প্লিজ। আমি বলতে বলতে একটা হামি খেলাম আর বলতে থাকলাম, প্লিজ মা। মা গো, জাস্ট একবার প্লিজ। আর কিচ্ছু চাই না, শুধু একবার দাও। মা হঠাৎ একটা চিৎকার করে উঠল। আমি ভয় পেয়ে মায়ের মুখ আমার হাত দিয়ে চেপে ধরলাম আর মাকে বিছানায় ফেলে মায়ের উপর চেপে বসলাম। মায়ের বোধহয় দম আটকে যাচ্ছিল, আমাকে ইশারা করে বলল যে হাত সরাতে। আমি আস্তে করে হাত সরালাম। দেখি মা কিছু বলছে না, শুধু চুপ করে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি মন্ত্রের মতো শুধু বলে যাচ্ছি, মা প্লিজ। এক সময় মা বলে উঠল, রুদ্র তুই কি কোনোভাবেই মানবি না? আমি, না মা। তোমাকে আমার চাই চাই। মা প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। বোধহয় মা বুঝতে পেরেছিল যে আমি কিছুতেই মানবার পাত্র নই। মা একটা দীর্ঘশ্বাস ফেলল আর মুখটাকে আমার দিক থেকে সরিয়ে ডান দিকে ঘুরিয়ে বলল, ঠিক আছে। আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এ যেন স্বপ্ন পূরণ। বুঝলাম যে মা নিজের ছেলের খুশির জন্য নিজেকে সমর্পণ করে দিচ্ছে। বাড়ির কাজের মেয়েটা প্রেগন্যান্ট শুনে শ্বশুরমশাই বললা, আমার বাড়ি থেকে এরকম জঘন্য কাজ কে করল? তখন স্বামী রেগে কাজের মেয়ের গালে প্রচণ্ড জোরে এক থাপ্পড় দিয়ে বলল, ছোটলোকের বাচ্চা, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি। কাজের মেয়েটা কেঁদে কেঁদে বলল, কই যাব, কাউকে তো চিনি না। যার সাথে পেট বাঁধিয়েছিস তার কাছে যা। বাড়ির আশেপাশে তোকে দেখলে খবর আছে? আমি কাজের মেয়ের কাছে গিয়ে স্বাভাবিকভাবে বললাম, ময়না সত্যি করে বলো তো, তোমার সন্তানের বাবাকে? স্বামী হুঙ্কার দিয়ে বলল, কে আবার? পাড়ার মজিদ, ওর সাথে তো প্রায় প্রায় হেসে হেসে গল্প করে। কাজের মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। ভাগ্যের পরিহাসে ময়নার সাথে রাস্তায় দেখা প্রায় 9 বছর পর। সাথে তার ছেলেকে দেখে চমকে গেলাম। দেখতে হুবহু আমার স্বামীর মতো। সে চুল, সেই চোখ, সেই মুখের কাটিং, গায়ের রং। তবে কি না, নিজের মনের সাথে এভাবে আর পারা যায় না। এবার ওকে আমার জিজ্ঞেস করতে হবে, একটা মানুষের চেহারায় এভাবে মিলবে কিভাবে? আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে দৌড় দিলাম। 9 বছরের অনেক পরিবর্তন এসেছে কাজের মেয়ের। ওর নাম ময়না। আমি কাছে যেতেই ও চমকে গেল। যেন ভূত দেখার মতো অবস্থা। মুহূর্তে আমার শরীরে কেমন যেন একটা বাতাস বয়ে গেল। কাছে গিয়ে বললাম, ময়না কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? দেখিনি কখনো। এভাবে কোথায় উধাও হয়ে গেলি, আর ছেলেকে নিয়ে কোথায় থাকিস তুই এখন? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে গেল ময়না। ওদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে। ময়না আগে যে পরিবেশে ছিল এরকম নেই। একটা সম্ভ্রান্ত পরিবার যে ভাবে থাকে সেরকম লাগছে।
ময়না কথার কোনো উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করল। যা দেখে মনের সন্দেহ আরও শক্ত হল। কিন্তু আমাকে দেখে ময়না এইভাবে পালাচ্ছে কেন? তাহলে কি আমি যা ভাবছি বা যেটা ভেবে আছি তাই সঠিক? এই সন্তান কি তাহলে আমার পাপিষ্ঠ স্বামীর? আমি ময়নাকে রীতিমতো জোরে জোরে ডাকতে শুরু করেছি। ময়না ছেলেকে নিয়ে একটা রিকশা নিয়ে নিল। আমিও তার পিছু নিলাম। কিছুতেই থামছে না ময়না, যার কারণে আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে উঠেছে। ধাওয়া করতে করতে অনেক সময় তার পিছু নিয়ে এসেছি। হঠাৎ দেখলাম রিকশা থামিয়ে একজন বলিষ্ঠ পুরুষ ময়নার ছেলেকে কোলে নিল। রিকশা নিয়ে ময়নাদের কাছে যাওয়ার আগেই ওই লোকটা উধাও হয়ে গেল। চোখের সামনে মানুষ এভাবে মিলিয়ে যায় কিভাবে? এত বড় মফস্বল শহরে মানুষের কোনো পাত্তা পাওয়া যায় না। যদি একটু চোখের আড়াল হতে পারে, ময়না আমার চোখের সামনে থেকে কোথায় গেল? বুঝে ওঠার আগেই না আর ভাবতে পারছি না। এভাবে বাঁচা যায় না। আজকে এর একটা বিহিত করব। খুঁজে বের করব লোকটাকে ছিল। 10 বছর ধরে একটা মানুষকে এভাবে সহ্য করে আসছি, যা আজকাল কোনো মানুষ করে না। শুধুমাত্র মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি বলে আজ এভাবে তাকে নিয়ে পড়ে আছি। আমার নাম সাবরিনা। আমার স্বামী শাহেদ ও বাবা মায়ের একমাত্র সন্তান। 10 বছর ধরে মা হওয়ার স্বাদ পায়নি বললে ভুল হবে। যদি নিজের স্বামী অন্যমনস্ক থাকে এসব নিয়ে, তাহলে কি মা হওয়া যায়? আমি বাড়ি ফিরে এলাম আর ভাবতে লাগলাম, এত বছর ধরে কেন এত উদাসীন থাকে ও? আর কেনই বা এত বাজে ব্যবহার করে আমার সাথে? নিজের শ্বশুর বাবাও আমাকে দেখতে পারে না। এখন আমার কাছে সবটাই পানির মতো পরিষ্কার হয়ে গেছে। শাশুড়ি শুধু একটু ভালোবাসে, সেটা কেন তাও জানি না। হয়তো আমি স্কুলের টিচার চাকরি করি বলে, আমার টাকায় সংসার চলে বলে। সবটাই আমার মনের সন্দেহ। মাথা ভনভন করছে। এসব ভাবতে ভাবতে বাড়ির গেটে আসলাম আর এগোতে পারলাম না। শুধু একবার উপরে চাইলাম আর পড়ে গেলাম, আর কিছু মনে নাই। চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায়। মাথার পাশে আমার প্রাণপ্রিয় স্বামী আর শাশুড়ি বসে আছে। আর মাথায় হাত বোলাচ্ছে আমার শাশুড়ি। তুমি ঠিক আছ তো মা রিনা? এখন কেমন লাগছে তোমার? উনি আমায় রিনা বলেই ডাকে। আজকে আমার উনি চোখের একটু মায়া দেখলাম, সামান্য পানি ছিল। সেটা কি আমার জন্য নাকি তাও আমার এখন সন্দেহ হচ্ছে। মনের ভিতরে রাখতে না পেরে আমি সরাসরি শাহেদকে জিজ্ঞেস করে বসি শাশুড়ির সামনে, আজকে রিকশায় তুমি ছিলে তাই না? ময়নার ছেলেটা তোমার। ধরা পড়ে গেলে শাহেদ তুমি আমার চোখে এভাবে ফাঁকি দিতে পারবে না। এত বছর ধরে আমার সাথে এভাবে খেলা করলা তুমি শাহেদ, কেন? তুমি না আমায় ভালোবাসতা? চাঁদের সাথে আমাকে তুলনা করতা? আমায় নিয়ে ইহকাল পরকাল থাকবে বলেছিলা? সেসব কি একবারের জন্য মনে পড়ে নাই তোমার? আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হঠাৎ এসব বলতে শাহেদ যেন আসমান থেকে পড়েছে। রিনা এসব জানুল কি করে? এবার কি বলব আমি ওকে? ও কি সত্যি দেখে ফেলল আমাকে? এত বছরের অপেক্ষা কি তাহলে বৃথা যাবে? এভাবে সব শেষ হতে দেওয়া যাবে না। কিছু একটা করতে হবে। কি বলছো পাগলের মতো? মাথা ঠিক আছে তোমার? মনের মধ্যে শুধু এসব নিয়ে থাকো, এজন্য আবোল তাবোল বলছো। শাহেদের কথার উত্তর দিতে যাওয়ার আগে শাশুড়ি মা আমাকে থামিয়ে দিয়ে বলল, বৌমা তুমি অসুস্থ, তাই হয়তো কাকে না কাকে দেখেছ ঠিক নাই। তুমি বরং একটু রেস্ট করো। একদম একটি কথাও বলো না। তোমার শরীর একদম দুর্বল হয়ে গেছে। এই বলে উনি বাইরে গেলেন। তখনই আমি শাহেদের হাতটা ধপ করে ধরে ফেলি। এতেও ঘাবড়ে যায় আর বলল, কিছু বলবে রিনা? হ্যাঁ, অনেক কিছু। যা তোমার কাছে উত্তর আছে। কেন করলে আমার সাথে এমন? এতটা বছর ধরে পাগলের মতো ভালোবেসেছি, যা বলেছে তাই করেছি। নিজের সন্তানের মা হতে পারিনি তোমার দিকে চেয়ে। কেন করলে এমনটা আমার সাথে? আর পালিয়ে যেতে পারবে না। এবার আমাকে বলতেই হবে, কেন করলে এমনটা আমার সাথে তোমরা সবাই? ও কিছু না বলে দরজার দিকে যেতে লাগল। আমি আবারও বললাম, এখান থেকে যদি তুমি আজকে যাও তাহলে এটাও মনে রেখো আমার লাশ নিয়ে যেতে হবে বাড়িতে। শাহেদ আর এক পা ও এগোতে পারল না। সোজা আমার কাছে এসে আমার গালে একটা থাপ্পড় মারল আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। তুই মরলে আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচব বল? যে ভয় এতদিনে দূরে ছিলাম সেটাই বলো কেন? বলে পাগলের মতো আলিঙ্গন করতে লাগল। আমার কাছে মনে হয়েছে যেন আমি সেই আমার শাহেদকে দেখতে পাচ্ছি, যে আমার কিছু হলে নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার সেবা করেছে।
আজকে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি সেই ৯ বছর আগের রূপে। আমার থুতনিতে তার ভালোবাসার পরশ দেওয়াই বুঝিয়ে দিচ্ছে আমি যেন নতুন করে বাঁচতে চাই। তার চোখের পানি দিয়ে আমার গাল ভিজিয়ে দেওয়ায় বুঝিয়ে দিচ্ছে কতটা কষ্ট নিয়ে সে এতটা বছর পার করেছে। তার বুকের সাথে আমার মাথাটা লাগিয়ে আমি শুনতে পাচ্ছি সে বলতে চাইছে, তুমি মরে আমার কি হবে? আমরা তো একসাথে বুড়ো হতে চেয়েছিলাম। আমার সারা মুখে তার ভালোবাসার আলিঙ্গন দেওয়াই আমার এত কষ্ট, এত যন্ত্রণা লাঘব করে হয়ে যাচ্ছে। আমিও তাকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম আর বললাম, বলবে না আমায় শাহেদ? হ্যাঁ বলবো, আজকে সব বলবো, আর পারবো না দূরে থাকতে অনেক সহ্য করেছি। এত বছর কেন দূরে ছিলাম জানো? আমি তোমাকে বাঁচাতে এতটা দূরে ছিলাম, বুকে পাথর বেঁধে। আমাকে বাঁচাতে মানে কি সব বলছো? হ্যাঁ, যা শুনেছ একদম সত্যি কথা, কারণ তোমার মা বাবা আর আমার মা বাবা আমাকে বাধ্য করেছে ময়নার পেটে আমার সন্তান ধারণ করাতে। কারণ তোমাদের পারিবারিক তান্ত্রিক কবিরাজ তোমার ভবিষ্যৎ দেখেছে বলল সে, আর সেটা এমনভাবে বর্ণনা দিয়েছে যা আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। উনি বলেছে তুমি বাচ্চা ধারণ করলে তোমার মৃত্যু অনিবার্য। সেটা আমি বিশ্বাস করি নাই। কিন্তু এখানে তোমার মরণের কথা, সেখানে আমার হুঁশ উড়ে গিয়েছিল। তখন তারা আরও অনেক তান্ত্রিক দেখায়, কিন্তু তারাও একই কথা বলে। তখন আমার হুঁশ নেই। আমি পাগলের মতো করতে থাকি যা তোমার কাছে তখন বিষের মতো লাগত। শেষের সিদ্ধান্ত নিলাম এভাবেই কাটিয়ে দেব সারাটা জীবন। এভাবে চলতে থাকল ১ বছর, ২ বছর, প্রায় ৩ বছর পর আমার মা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করল। তিনি বলতো, আমার আর কোনো ওয়ারিশ নয়, তুই আমার শেষ সম্বল। তুমি আরেকটা বিয়ে কর, না হয় আমাদের মেরে ফেলে। কিন্তু আমি মাকে বলি, আমার জীবন থাকতে এ কাজ আমার দ্বারা হবে না। আমি শুধু রিনার হয়ে সারাটা জীবন থাকতে চাই। এরপরে কেটে গেল প্রায় ১ বছর। তোমার মা বাবাও আমাকে এক পর্যায়ে জোর করে যেন আমি আরেকটা বিয়ে করি। কিন্তু আমি অনড়, আমি তোমায় নিয়ে কাটাব সারাটা জীবন এই বলতাম। কিন্তু কাল রাতটা আসে যেদিন, সেদিন তুমি বাসায় ছিলেন না। সেদিন ময়না আমাদের বাসায় থেকে যায় রাত্রে। আর আমি সেদিন বাসায় ফিরে আসি নেশা করে। আমার মা আর ময়না আমাকে দরজার সামনে থেকে মাতাল অবস্থায় ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। এটুকুই জানি, বাকিটা আমার মা যা বলল তাই। আমি বিশ্বাস করতে বাধ্য হই। বাবা কিছুই জানত না। যখন ময়নার প্রেগন্যান্ট হল, তার পেট উঁচু হতে শুরু করল, তখন বাবা আর আমাদের সবার নজরে আসে। ময়না বাবা আর মাকে বলেছে যে দিন রাতে আমি নেশা করে বাড়ি ফিরি, সেদিন রাতে নাকি আমি তার সাথে মেলামেশা করি। তার ফলেটা আমার তখন মাথায় যেন বাজ পড়ল। এটা কিভাবে সম্ভব যে আমি কোনোদিন কোনো মেয়েকে পর্যন্ত একটু বাজে কথা বলতাম না, সে নাকি মাতাল অবস্থায় এক নারীর সম্মানহানি করলাম? এটা কিভাবে বিশ্বাস করি? তখন মাও বিশ্বাস করে নাই, তাই ওকে নিয়ে মসজিদে নিয়ে যায় যাতে ও মিথ্যা কথা না বলে। কিন্তু তার একই কথা মসজিদে গিয়েও সে একই কথা বলল। এই পর্যন্ত বলে শাহেদ থামল। তার চোখ দিয়ে অঝরে ঝরছে পানি। আমি তার মাথাটা আমার বুকে চেপে ধরে নিজেকে দিলাম আর বললাম, এত কিছু হয়ে গেল, আমাকে কেউ জানায়নি। একটা বার তুমি আমাকে বলতে পারতা। বলতে পারতাম, কিন্তু তুমি কিভাবে নেবে সেটা ভেবে অনেক কষ্ট হতো। তাহলে এই বাচ্চাটা কি তোমার, আর ময়নাকে কি তুমি বিয়ে করছো? না, আমি বিয়ে করি নাই। আমি আর মা মিলে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি লোকচক্ষুর আড়ালে। তুমি এতটাই বোকা যে জানোই না? না, এখন ডিএনএ টেস্ট করে জানা যায় কার বাচ্চা। কি মনে করেছ চেষ্টা করি নাই? করেছি, কিন্তু ফলাফল পজিটিভ। তুমি কি এমন করেছ ওর সাথে শাহেদ? কান্না করে দিল রিনা। বিশ্বাস করো রিনা, আমার একটুও মনে নাই। আমি এমন করি নাই। এরপরেও এমন কি করে হল বলো? তাহলে আমিও মানি না তুমি এমনটা করতে পারো না। আমি আবার বড় ডাক্তারের কাছে যাব ময়নাকে নিয়ে। হ্যাঁ, আর এবার সব চেষ্টাই করব আমার ছেলে এমন কাজ করবে আমরা বিশ্বাস হচ্ছে না। তাই ময়নাকে ধরে নিয়ে এসেছি। বাইরে থেকে শাহেদের মা ময়নাকে নিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল। আমি ময়নাকে দেখে বেড থেকে নেমে আসতে করে তার কাছে গিয়ে ময়নার গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, এবার তুই বল এই বাচ্চা কার? না হলে তোকে আজকে মেরেই ফেলব। ময়না সবার চাপে বলে দিল, কার সন্তান? যা শুনে কারো বিশ্বাস হচ্ছে না যে এটা উনি করতে পারে। যাকে আমরা সবাই এত এত সম্মান করতাম, সে এই কাজ করতে পারে। ময়নার মুখ থেকে শাহেদের বাবার নাম শোনার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। শাহেদের মা হতভম্ব হয়ে বসে পড়লেন। শাহেদ অবিশ্বাস আর রাগ নিয়ে তার বাবার দিকে তাকিয়েছিল। বাবা, তুমি এমনটা করতে পারলে? তুমি আমাদের এত বড় মিথ্যা বললে?
তুমি তোমার স্বার্থের জন্য এত নিচে নেমে গেলে? শাহেদের কণ্ঠে দুঃখ আর রাগ মিশেছিল। শাহেদের বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। ময়না কাঁদতে কাঁদতে বলল, আমি এই সত্যি আর চাপে রাখতে পারছি না। শাহেদ, আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। তোমার বাবা আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল আমি যদি কাউকে কিছু বলি তবে আমার জীবন শেষ হয়ে যাবে। আর আমিও চাইনি তোমার মা বাবার সম্মান নষ্ট হোক। শাহেদ তখন চিৎকার করে বলল, তোমার সম্মান বাঁচাতে তুমি আমার জীবন নষ্ট করেছ বাবা। আর ময়না, তুমি এতদিন কেন চুপ ছিলেন, কেন আমাকে বলতে পারোনি? ঘরে উত্তেজনা বেড়ে যাচ্ছিল। শাহেদের মা তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি শান্ত ধীর কণ্ঠে বললা, এটা আর মেনে নেওয়া যায় না। যিনি এতদিন পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, তিনি পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালেন। শাহেদ, রিনা, আমি জানি না তোমরা আমাকে ক্ষমা করবে কিনা, তবে আমি এই মানুষটিকে আর বাড়িতে রাখব না। আইন নিজের পথে চলবে। আমি নিজে তাকে থানায় নিয়ে যাব। শাহেদের বাবা কিছু বলতে চাইলেন, কিন্তু শাহেদের মা তার কথা থামিয়ে দিয়ে বললা, তুমি যা করেছ তার ফল ভোগ করার সময় এসেছে। তোমার এই পাপের শাস্তি তুমি পাবেই। 2 মাস পর শাহেদের বাবা তার কৃতকর্মের জন্য তাদের কাছ থেকে অনেক দূরে। তিনি সেখানে নিজেকে সংশোধনের চেষ্টা করছেন। ময়না শাহেদের পরিবার থেকে আলাদা হয়ে গেছে। তবে তার সন্তানের দায়িত্ব শাহেদ নিয়েছে। রিনা আর শাহেদ নতুন করে জীবন শুরু করেছে। রিনা অনেক কষ্টের পর শাহেদকে ক্ষমা করেছে, কারণ সে বুঝেছে শাহেদ এই পরিস্থিতির শিকার ছিল। তারা একই সঙ্গে নতুন করে জীবন সাজানোর প্রতিজ্ঞা করেছে। শাহেদ নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞা করল যে সে কখনো মিথ্যার আশ্রয় নেবে না। তার জীবনে প্রতিটি দিনই এখন পরিবারকে ভালোবাসা আর সম্মান দেওয়ার মধ্যে দিয়ে কাটে। গল্পটি এখানেই শেষ হল। এই গল্পে ন্যায়, বিচার, ভালোবাসা এবং নতুন করে জীবন শুরু করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। আমি বিছানায় শুয়েছিলাম। মনে মনে ভাবছিলাম মা আর মাসি আসলে কিছুক্ষণ গল্প করব। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আসছিল না। অপেক্ষা করছিলাম কখন তারা আসবে। প্রায় ঘণ্টা খানেক পরে কথা বলতে বলতে তার ঘরে ঢুকল। মাসি মাকে বলল, তুই কি মাঝখানে ঘুমাবি? মা মৃদু হেসে বলল, না, তুই মাঝখানে শুয়ে পড়। কিছুক্ষণ পর মৃদু কণ্ঠে কেউ ডাকল, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমি চুপচাপ ছিলাম আর কিছু না বলেই আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভাল লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম সুজয়। বেশ কিছুদিন ধরে আমার মাসির বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। মাসি মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু সেই সময় আমি আমার মাস্টার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলাম। এখন পরীক্ষার ফলও বেরিয়ে গেছে এবং আমি একটা ভালো চাকরির সন্ধানে আছি। তবে মাসির সাথে কাটানো মধুর মুহূর্তগুলো এখনও আমার মনে গেঁথে আছে। আমি প্রায়ই ভাবি মাসির সাথে দেখা করার জন্য আবার কখন যাব, কারণ মাসি আমাকে খুব ভালোবাসে। মাসি দেখতে অনেক সুন্দর ছিলেন। তিনি একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও সুন্দর লাগে। তার হাতে রান্না করা খাবার খেয়ে কিছুদিন কাটানোর ইচ্ছায় আমি ঠিক করলাম যে এবার মাসির বাড়িতে গিয়ে কিছুদিন থাকব। মাসির সাথে অনেক সময় কাটাব, অনেক গল্প করব। কারণ অনেক দিন থেকে মাসির সাথে দেখা হয় না। অবশেষে আমার ইচ্ছা পূরণ হল। একদিন আমার মাসি ফোন করলেন আর মাকে বললেন, তুমি আর সুজয় 5 দিনের জন্য আমাদের এখানে চলে এসো। তোমার জামাই জি 7 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছেন। অনেক দিন থেকে তোমাদের সাথে দেখা হয় না। এই সুযোগে আমরা কয়েকটা দিন মজা করে কাটাতে পারব। কালকেই চলে এসো, আমি অপেক্ষা করছি না। ফোন স্পিকারে রেখেছিলেন যাতে আমি কথাগুলো শুনতে পারি। আমার মায়ের নাম গীতা আর মাসির নাম লতা। সব কথা শুনে মা বললেন, ঠিক আছে লতা, আমরা কালকে আসছি। এরপর মা ফোনটা রেখে দিলেন। ফেব্রুয়ারি মাস ছিল, তাই বেশ ঠান্ডা পড়ছিল। মা বললেন, সুজয়, আমরা সকাল 12টার দিকে বের হব যাতে ঠান্ডা একটু কম লাগে। তবে আমরা বাইকে যাব। আমি মাকে হ্যাঁ বলে দিলাম। এরপর মা বললেন, আমি আমাদের দুজনের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তারপর মা তার ঘরে চলে গেলেন। আমি আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, যদি মাসি মাকে সবকিছু বলে দেয় আগের দিনের কথা, তাহলে কি হবে? আর যদি মায়ের সামনে মাসি আমার সাথে কোনো কিছু করে, তাহলে পরিস্থিতি কেমন হবে? এইসব ভাবনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না।
কারণ মাসি আমার বন্ধু মতো ছিল। তিনি আমার সাথে অনেক ফ্রি থাকত। পরের দিন আমি আর মা সকাল বেলায় চা নাশতা সেরে তৈরি হয়ে গেলাম। ঠিক 12টা বাজে আমরা বাইক নিয়ে রওনা হলাম মাসির গ্রামের দিকে। গ্রামের রাস্তা 3 ঘন্টার ছিল। আমরা দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলাম। শহরের সীমানা ছাড়ানোর পর কাঁচা রাস্তা শুরু হলো। বাইকের পিছনের সিটটা একটু উঁচু থাকায় মা বারবার আমার সাথে ধাক্কা খাচ্ছিলেন। আমি মাকে বললাম, ভয় পেও না মা, আমাকে শক্ত করে ধরে রাখো। মায়ের বাইকে চড়ার অভ্যাস কম, তাই মা এক হাতে আমার কাঁধ শক্ত করে ধরলেন, আর অন্য হাত দিয়ে আমার পায়ের উপর আঁকড়ে ধরে বসে রইলেন। বাইকটা কাঁচা রাস্তায় একটু কাঁপছিল, তাই মা পেছন থেকে আমাকে আঁকড়ে ধরেছিলেন। রাস্তায় প্রচুর গর্ত ছিল, তাই আমি বাইকটা আস্তে চালাচ্ছিলাম। হঠাৎ একবার আমি একটি গর্ত এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। তখন বাইকের চাকা আর একটি গর্তে পড়ে গেল। আমরা দুজনেই একটু উঁচুতে লাফ দিলাম। আমরা গাড়ি থেকে পড়ে গেলাম। মায়ের কোমরে আর পায়ে ব্যথা পেয়েছিল। এক মুহূর্তের মধ্যে এত কিছু ঘটল আমরা বুঝতে পারলাম না। মা বললেন, কি ভয়ঙ্কর রাস্তাগুলো! মানুষ বাইকে কেমন করে এই রাস্তায় যাতায়াত করে কে জানে? আমি মাকে বললাম, মা, বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা। আর একটু এগোলেই ভাল রাস্তা পাব। মা হেসে বললেন, ভালোই হলো। না হলে আমি ভেবেছিলাম তোর মাসির বাড়ি পর্যন্ত এরকমই রাস্তা হবে। মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরছিল। যেমন, মা কি আসলে সব কিছু বুঝেছেন? আর যদি বুঝে থাকেন তাহলে তিনি কেন হাত ছাড়লেন না, বরং আরও শক্ত করে ধরলেন? এসব ভাবতে ভাবতে আমরা গ্রামের কাছে পৌঁছে গেলাম। অবশেষে 3টার দিকে আমরা মাসির বাড়িতে পৌঁছে গেলাম। বাইকের শব্দ শুনে মাসি উঠোনে এসে হাজির হলেন। আমাদের দেখে তার মুখে খুশির ঝিলিক ফুটল। তিনি তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরলেন। মা তাকে শক্ত করে আলিঙ্গন করলেন। দুজনেই একে অপরের খবরাখবর নিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকদিন পর তাদের দেখা হল। তারপর মা বাড়ির ভিতরে চলে গেলেন। এরপর মাসি আমাকে জড়িয়ে ধরে বললেন, কি রে দুষ্টু, এতদিন হয়ে গেল, আসার নাম নেই। আর হ্যাঁ, তুই এত সাজগোজ করে কেমন করে এলি? এবার তোমাকে সব বলতেই হবে। আর তোর বিয়ের কথাও বলতে হবে, যাতে তাড়াতাড়ি তোর বিয়ে দেওয়া যায়। আমি একটু দূরে সরে গিয়ে বললাম, কি বলছো মাসি, এসব কি? মাসি হেসে বাড়ির ভিতরে চলে গেলেন। আর আমি বাইক থেকে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। মা আর মাসি তখন রান্নাঘরে গল্প করছিলেন। আমি ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কাপড় বদলানোর পর বড় ঘরে গিয়ে বসলাম। এদিকে মা আর মাসি ডাইনিং টেবিলে খাবারের প্লেট সাজাচ্ছিলেন। হঠাৎ মাসি আমাকে ডেকে বললেন, এসো খেতে বসো। আমি তাদের সাথে বসে খাবার খেতে শুরু করলাম। খাওয়ার সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। সবার সঙ্গে মজা করতে করতে খাওয়া শেষ হল। তখন মা বললেন, লতা, কি বলবো তোকে? রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইকে ধাক্কা খেতে খেতে আমার কোমর আর শরীর ব্যথা হয়ে গেছে। পুরো শরীরটাই যেন ব্যথায় ভরে গেছে। এখন তুই কিছু কর, আমি বেশ অসুস্থ হয়ে পড়ছি। এ কথা শুনে মাসি বললেন, কোনো চিন্তা করিস না, সুজয় খুব ভালো মালিশ করে। একবার আমার শরীর খুব ব্যথা করছিল, তখন ওই আমাকে মালিশ করেছিল। তারপরে আমার পুরো শরীর একদম হালকা লাগছিল। এত কথা বলে মাসি আমাকে চোখ মেরে বললেন, সুজয়, তোর মায়ের শরীরটা ব্যথা করছে, মালিশ করে দিস, পরে আরাম পাবে। আমি সম্মতি জানিয়ে ঘরে চলে গেলাম। কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, মাসি কেন বললেন যে আমি ভালো মালিশ করি? সত্যিই কি তিনি মজা করছিলেন? না, মায়ের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়াতে কিছু একটা পরিকল্পনা করছেন? মাসির এই আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভেবে আমার মধ্যে অস্থিরতা বাড়ছিল। মাসি আর মা তখন রান্নাঘরে পরিষ্কার করছিলেন, আর আমি দূর থেকে তাদের দিকে নজর রাখছিলাম। তাদের দেখতে এবং তাদের দুজনের সৌন্দর্য একই রকম মনে হচ্ছিল। তারা ধীরে ধীরে কথা বলেছিলেন, তবে আমি ঠিকভাবে কিছু শুনতে পারছিলাম না। কিন্তু কেন জানি না, মনে হচ্ছিল তারা আমার কথাই বলছিলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই রান্নাঘর থেকে বেরিয়ে এসে বড় ঘরে বসে পড়লেন। তখন বেলা 4টা বাজে। মাসি বললেন, গীতা, তুই একটু কাপড় বদলে নিয়ে গাউন এনেছিস? যদি না আনিস তাহলে আমারটা নে। তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়। তারপর সুজয় তো শরীরটা মালিশ করে দেবে, যাতে তো শরীরের ব্যথা কমে যায়। এতটুকু বলেই তারা দুজনে শোবার ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম, জীবনে কখনো এমন ধরনের কাজ করিনি।
কিছুক্ষণ পর মাসি রান্নাঘর থেকে একটা পাত্রে কিছু নিয়ে এসে বললেন, চল সময় হয়েছে। আমি কিছু না বলে চুপচাপ তার পেছনে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন। মায়ের পা এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, কারণ তিনি গাড়ি করে আসার সময় পড়ে গিয়েছিল। মাকে দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম মাসি আমার পাশে দাঁড়িয়ে আছেন। মাসি হেসে বললেন, কি দেখছিস সুজয়? আগে কখনো কি তোর মাকে দেখিসনি? তোর মাকে একটু তেল দিয়ে মালিশ করো, তার অনেক কষ্ট হচ্ছে। মায়ের ব্যথা লাঘব করার জন্য আমি বিছানার পাশে বসে একটু চিন্তায় পড়ে গেলাম। তখন মাসি ছোট্ট একটা পাত্রে তেল এনে আমার হাতে দিলেন এবং বললেন, শুরু কর। পা থেকে শুরু কর। আমি আস্তে আস্তে মায়ের পায়ে তেল লাগাতে শুরু করলাম। মাসি পাশে বসে মনোযোগ দিয়ে আমার কাজ দেখছিলেন। যদি আমি প্রথমে একটু সংকোচ বোধ করছিলাম, তবুও ধীরে ধীরে কাজটা চালিয়ে গেলাম। কারণ মাকে সুস্থ করতে হবে। আমার মনের ভেতর শুধু একটাই চিন্তা ছিল, মাকে সুস্থ করতে হবে। মা মুখটা একটু ঘুরিয়ে নিলেন। এরপর মাসি একটু দূরে শুয়ে মাকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে গীতা? মা বললেন, এখন কিছুটা ভালো লাগছে লতা। তুই থাকলে আজ একটু ভিন্ন কিছু করলাম। তুই অনেক কিছু জানিস। মাসি তখন মায়ের মাথায় হালকা চাপ দিয়ে বললেন, এত বাচ্চার সব কথা বলছিস কেন? সুজয় তো পাশে রয়েছে, সে কিভাবে? মা একটু লজ্জা পেয়ে হাসলেন এবং বললেন, আরে লতা, আর কথা বাস না, না হলে পুরো ব্যাপারটা নাটকের মতো হয়ে যাবে। এরপর মা আমাকে বললেন, সুজয় বেশ আরাম হচ্ছে, তাই আর বেশি মালিশ করা লাগবে না। শরীরটা এখন বেশ ভালো লাগছে। মনে হচ্ছে ব্যথা কিছুটা কমে গেছে। তারপরেও আমি আর কিছুক্ষণ মালিশ করে দিলাম। প্রায় আধা ঘন্টা পরে মা শান্ত গলায় বললেন, এবার যথেষ্ট হয়েছে সুজয়, অনেক স্বস্তি লাগছে। আমি উঠে দাঁড়ালাম। তখন মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। মা হঠাৎ পাশ ফিরে শুয়ে পড়লেন। তখন মাসি এসে বললেন, আরে গীতা, এখনো তো অর্ধেক মালিশ বাকি আছে। মা একটু লজ্জা পেয়ে বললেন, থাক লতা, সুজয়ের সামনে এটা করতে একটু অস্বস্তি লাগছে। মালিশ শেষ হওয়ার পর মা বেশ ভালো বোধ করতে লাগলেন। আমরা সবাই বাইরে এসে একটু বিশ্রাম নিলাম। এরপর মাসি আমাকে ডেকে বললেন, সুজয়, অনেক দিন হয়ে গেল, চল ভেতরে যাই। আমি রাজি হয়ে ভেতরে গেলাম, যেখানে আমরা সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার সময় মাসি আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে সুজয়, মায়ের মালিশ করে কেমন লাগলো? আমি হেসে বললাম, প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু তোমার কথায় সাহস করে করলাম। মাসি হেসে বললেন, দেখেছ মা এখন অনেকটা ভালো আছে। আমি বললাম, হ্যাঁ, এটা তোমার কারণেই সম্ভব হয়েছে। খাড়া হেসে বললেন, তাহলে পরের বার আরও ভালোভাবে একটু মালিশ করে দিস, যাতে তার ব্যথা দ্রুত সেরে যায়। পারবি তো? আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে। আমিও চাই যে মা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মাসি তখন শান্ত স্বরে বললেন, চিন্তা করিস না। আমার চোখ হঠাৎ আলমারির আয়নার দিকে চলে গেল। দেখি দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তবে মাসি সেটা খেয়াল করেননি। আমি ভান করলাম যে কিছুই দেখিনি। আবার আয়নার দিকে তাকাতেই দেখি আমাদের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর আবার তাকালাম। মা তখন সেখানেই। মাসি আমাকে জিজ্ঞেস করলেন, কি হল সুজয়? আমি বললাম, মা কিছুক্ষণ আগে এখানে এসে দাঁড়িয়েছিলেন। এটা শুনে মাসি হেসে বললেন, দারুণ, তাহলে সব ঠিকঠাক চলছে। এখন গীতা নিজে আসবে। এরপর আমরা দুজনে উঠে নিজেকে ফ্রেশ করে নিলাম। তখন বিকেল 5টা। আমি আর মাসি দুজনেই প্রস্তুত হচ্ছি। আমি বললাম, মাসি, আমি একটু বাইরে ঘুরে আসি। মাসি বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে চা বানিয়ে দিই, তারপর যাস। আমরা ঘরে ফিরলাম। তখন দেখি মাও ফ্রেশ হয়ে বসে আছেন। খাল আমাকে বললেন, গীতা বসো, আমি চা বানিয়ে আনি, তোমার ভালো লাগবে। এখন আবহাওয়া বেশ ঠান্ডা। মা হেসে বললেন, হ্যাঁ লতা, চা বানাও। একটু গরম চা এখন ভালোই হবে। তবে তোমার কি ঠান্ডা লাগে না? মায়ের গলায় একটু মজার সুর ছিল। মাসি বুঝে গেলেন না কেন এমন বলছেন। তবে তিনি হাসি দিয়ে উত্তর দিলেন, আরে গীতা, আমাদের তো ঠান্ডায় অভ্যেস হয়ে গেছে। তোর শহরে কি আর এমন ঠান্ডা হয়? ঠিক আছে, আমি চা বানিয়ে আনি। তারপর মাসি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলেন। আর আমরা তিনজনে একসঙ্গে বসে চা খেলাম। চা খাওয়ার পর আমি বললাম, মা, আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি। মা বললেন, হ্যাঁ যা, একটু ঘুরে আয়। তোরও হয়তো গরম লাগছে। তবে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আয়। আমি মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেলাম।
হাতে হাতে নদীর ধারে চলে গেলাম, মনটা একদম শান্ত হয়ে গেল। একটা সুন্দর, শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে বসেছিলাম। ঠান্ডা বাতাস আমার শরীরে লাগছিল। আর আমি নানা বিষয়ে চিন্তা করছিলাম। কিছুদিন আগের ঘটনাগুলো ভাবছিলাম। মাসি আর আমি যা কিছু কথা শেয়ার করেছি হয়তোবা কিছু জানে। কিন্তু মা কিছু বলেনি। সবকিছু যেন স্বাভাবিকভাবেই চলছিল। মাথায় একের পর এক প্রশ্ন ঘুরছিল, মা কি সত্যিই কিছু টের পেয়েছে? নাকি সব কিছু ঠিক আছে ভাবছে? এইসব চিন্তা নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমি উঠে দাঁড়ালাম। তখন বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। আর ঠান্ডা বাতাস আরও বাড়ছিল। ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলাম। বাড়ি পৌঁছাতে রাত প্রায় ৮টা গেল। ভেতরে ঢুকে দেখি মা আর মাসি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছেন। আমাকে দেখে মা মিষ্টি গলায় বললেন, আই সুজয়, আগে গরম পানিতে হাত মুখ ধুয়ে নে। তারপর খেতে বসছি। প্রায় রাত ৯টা নাগাদ আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। খেতে খেতে আমি বললাম, মাসি, এখানে ঠান্ডাটা অনেক বেশি। আমাদের ওখানে এমন ঠান্ডা হয় না। মাসি মুচকি হেসে বলল, চিন্তা করিস না, আমার বাড়িতে হিটার আছে, তোর ঠান্ডা লাগবে না। আমি বললাম, সত্যি? তাহলে ঠিক আছে। আজ একটু আগে ঘুমাব, বেশ ক্লান্ত লাগছে। মাসির কথা শুনে মা মজা করে বলল, তুই এত ছোট, তোর আবার কি ক্লান্তি? মাসি হেসে বলল, আরে গীতা এত পথ পাড়ি দিয়ে এসেছে, তার উপর রাস্তার এমন অবস্থা। মা আর কিছু বলল না। আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। তারপর মা আর মাসি রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল। আর আমি উঠলাম একটু বাইরে হাঁটতে। কিছুক্ষণ পর আমি শোবার ঘরে গেলাম। ঘরটি আগে থেকেই গোছানো ছিল। বিছানায় একটি বড় কম্বল পাতা ছিল, যা দুজনের জন্য যথেষ্ট। আমি কাপড় পরিবর্তন করে কম্বলের নিচে ঢুকে শুয়ে পড়লাম এবং দেওয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করলাম। জানতাম তারা রান্নার কাজ শেষ করে আসবে। তবে তখনও অনেক চিন্তা মাথায় ঘুরছিল। আমি বিছানায় শুয়েছিলাম। মনে হচ্ছিল যে তারা এলে গল্প হবে। যদিও চোখ বন্ধ করে শুয়েছিলাম, ঘুম আসছিল না। তাদের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় ১ ঘন্টা পরে কথা বলতে বলতে তার ঘরে ঢুকল। খাল আমাকে বলল, তুই কি মাঝখানে ঘুমাবি? মা হেসে উত্তর দিল, না, তুই ঘুমাইস না মাঝখানে। এই কথোপকথন চলতে থাকল আর আমি চুপচাপ শুয়ে রইলাম। আমি শুয়ে থাকার ভান করছিলাম ওদের কথোপকথন শুনতে শুনতে। কিছুক্ষণ পর ঘরটা একদম শান্ত হয়ে গেল। আমি আস্তে করে কম্বল সরিয়ে দেখলাম ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। মনে একটু স্বস্তি পেলাম। কারণ সবাই ঘুমিয়ে পড়েছে মনে হলো। প্রায় ২০ মিনিট এভাবে কেটে গেল। কিন্তু কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। আমি একটু সরে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। কারণ নানা চিন্তা মাথায় ঘুরছিল। ভাবছিলাম, আমার নড়াচড়া কেউ লক্ষ্য করল কি? মা কিছু বুঝতে পারছেন? সব ঠিক আছে? ঠিক তখনই একজন মৃদু কণ্ঠে ডাকল, তুই ঘুমিয়ে পড়েছিস? তার স্বরে স্নেহের পরশ ছিল। আমি চুপচাপ ছিলাম যে ঘুমিয়ে আছি। কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছিল। তারপর বলল, ভালো করে ঘুমিয়ে পড়। সকালে সব কথা হবে। তার কথায় মনে অনেকটা শান্তি এলো এবং ধীরে ধীরে আমি ঘুমিয়ে পড়লাম। ঠিক তখন মা বললেন, এখন ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। তার গলায় ক্লান্তির সুর ছিল। সবাই নিজের জায়গায় ফিরে গিয়ে শুয়ে পড়ল। মায়ের কণ্ঠে এমন কিছু ছিল যা আমাকে মানসিকভাবে শান্ত করেছিল। কিছুক্ষণ শুয়ে থেকে অবশেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি মা আগে উঠেছেন। তিনি রান্নাঘরে চা তৈরি করছিলেন। আর পাশে মাসি বসেছিলেন। ঘরের পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। মা আমাকে দেখে মৃদু হেসে বললেন, চা খাবে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তার হাসিতে ছিল অভিজ্ঞতা ও মমতা, যেন তিনি পুরো পরিস্থিতি বুঝে শান্তভাবে সবকিছু সামলাচ্ছেন। আমরা বেশ কয়েকদিন মাসির বাড়িতে থাকলাম। মাসির সাথে আমি আর মা অনেক হাসি ঠাট্টার মধ্যে দিন কাটিয়েছিলাম। অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে মা মাসির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা লতা, আমাদের এখন চলে যাওয়া উচিত। অনেক কাজ বাকি আছে বাড়িতে। মা আর আমি যখন মাসির বাড়ি থেকে বের হচ্ছিলাম, মাসি হেসে বললেন, ঠিক আছে, তোমরা যাও। আমার স্বামীও আসার সময় হয়েছে। বিদায় মুহূর্তে পুরো পরিবেশটা হালকা হয়ে গেল। আমি অনুভব করলাম মা কিছু না বললেও সবকিছু সুন্দরভাবে সামলে নিয়েছেন। মা আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, সুজয়, জীবনের সবকিছুর একটা সীমা থাকে আর সঠিক ভুলের পার্থক্য করা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো আমার মনে গভীরভাবে ছাপ ফেলল।
সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব এবং নতুনভাবে জীবন শুরু করব। মায়ের ধৈর্যশীল ও শান্ত আচরণ আমাকে এমন এক শিক্ষা দিল যা অন্যভাবে উপলব্ধি করা সম্ভব ছিল না। মাসির বাড়ি থেকে বিদায় নিয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমার চিন্তা ভাবনা ও কাজকে সঠিক পথে পরিচালিত করব। মায়ের স্নেহ, তার মনের গভীরতা এবং তার বলিষ্ঠ চিন্তাশক্তি আমাকে জীবনের নতুন দিশা দেখিয়েছে। আমি এখন ভবিষ্যতের দিকে আরও আত্মবিশ্বাস ও আশার সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত। তার কিছুদিন পর আমার একটি ভালো চাকরি হয়। এখন আমি সব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে চাকরি করতে থাকি। আর আমার পরিবারের সব দায়িত্ব নেই। এখন আমার মা অনেক খুশি আমার উপর। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।